হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে সেই চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার থেকে কিস্তি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় থাকে, তো সেই কিস্তি সংক্রান্ত অঙ্কই আজকে তোমাদেরকে করাবো। তো কিস্তি সংক্রান্ত অঙ্ক আমার আগের একটা ভিডিও আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে সুবিধে হবে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার 2 বছরের পরিবর্তে যদি 3 বছরে কিস্তি প্রদান করা হয় বা 3টে কিস্তিতে যদি প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব যদি একটু দেখিয়ে দেন। তো আজকে আমি 2 বছরের সঙ্গে সঙ্গে 3 বছরে যদি কিস্তি প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই অঙ্কগুলো কিভাবে সহজে হবে সেটাও করিয়ে দেবো। সেই সঙ্গে সঙ্গে কোনো কিস্তির অঙ্ক যদি 1 বছরের পরিবর্তে 6 মাস অন্তর সুদ প্রদান করা হয়, তাহলে সেই ধরনের কিস্তি সংক্রান্ত অঙ্কও কীভাবে করা সম্ভব হবে খুব সহজে, সেটাও আজকে তোমাদেরকে করিয়ে দেবো। তো তার আগে আমাদের কিস্তি সংক্রান্ত অঙ্কে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তো সেটা আমরা একটু দেখে নিই। তো সেটা হচ্ছে কি, ধরো একটা যদি উদাহরণ নিই, যে যদি কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে যেটা মেন যেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও থাকে, সেটা হচ্ছে কি যে রেট অফ ইন্টারেস্ট যেটা আর কি। তো রেট অফ ইন্টারেস্ট কত ধরলাম একটা কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে, বা যে টাকা ধার নিয়েছে সেখানে সুদের হার কত না 10% বা 10%, এবং সেটা কি করতে হবে না 2টো কিস্তিতে প্রদান করতে হবে। ঠিক আছে, 2টো কিস্তিতে প্রদান করতে হবে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে হবে, কী ধরনের হবে, বা প্রশ্ন কি হতে পারে। তো তাহলে প্রথমে আমরা কি করব না 10% মানে এটাকে আমরা যেভাবে আগে চক্রবৃদ্ধি সুদ করেছি সাধারণভাবে, আমি তোমাদেরকে যেটা করিয়েছি যে ভগ্নাংশে পরিণত করতে হবে রেট অফ ইন্টারেস্টকে, এবং এটাকে অনুপাতের সাহায্যে আমরা করি। তাহলে 10% মানে কি না সেক্ষেত্রে হবে কত না 10/100, বা সেক্ষেত্রে কত হবে না 1/10। তার মানে কি 10 টাকা যদি ধার নেয় তাহলে 1 টাকা তাকে সুদ দিতে হবে। তাহলে কি হবে না 1 বছর পরে তাকে 10 আর 1 11 টাকা তাকে সুদ সমেত ফেরত দিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস, যে 10 টাকা যদি আসল হয় তাহলে সেক্ষেত্রে সুদ আর আসল মিলে তাকে ফেরত দিতে হবে কত না 11 টাকা দিতে হবে। ঠিক আছে, যেহেতু 2 বছরে বা 2টো কিস্তিতে দিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, প্রথম বছর 10 এবং 11, পরের বছর কী হবে না 10-এর স্কোয়ার হবে, এবং এক্ষেত্রে কী হবে না 11 স্কোয়ার হবে। ঠিক আছে, এটাকে আমি 1 লিখলাম না, তার কারণ এই যদি 10-এর পাওয়ার 1 বা 11 পাওয়ার 1 দিই তাহলে একই থাকবে। তো প্রথম বছরে 10 টাকাতে কত ফেরত দিতে হবে না 11 টাকা দিতে হবে, যেহেতু 10 টাকায় 1 টাকা সুদ। আর দ্বিতীয় বছরে কী হবে 10-এর বর্গ করব এবং 11-র বর্গ করব। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো, যে এটা হচ্ছে 10 টাকা আসল আর 11টা হচ্ছে কি সুদ সমেত। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস, যে নিচে যে কিস্তি হচ্ছে সেটা হচ্ছে কি যে 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে কি 11 গুণিতক 11। তাহলে 2টো কিস্তিকে তো আমাকে সমান করতে হবে, দুটো তো আলাদা থাকবে না। তাহলে উপরেটাকে আমরা কি করব 11 দিয়ে গুণ করব, সঙ্গে সঙ্গে তার বাঁ দিকে যে ফিগার আছে তাকেও আমরা 11 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখন দুটোকে আমরা যোগ করব, সেটা হচ্ছে কত না 11×10 110 + 100। তো কত হবে 110 + 100, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 210। এটা হচ্ছে কি যে আসল। আর এপাশে কত হবে দেখো না, এপারে যেটা হবে 11 121, আর এখানে 11 স্কোয়ার মানে 121। তাহলে 121 + 121, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 242। তার মানে আসল যদি 210 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে সুদ আসল মিলে কত হয়ে যাবে না 242 টাকা, এবং কিস্তি যেটা সেটা হচ্ছে কত না 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে কত না 121 টাকা। তাহলে এক্ষেত্রে কী জিনিস বেরোচ্ছে দেখো, সেটা হচ্ছে কি যে আর যদি সুদ কত না আসল হচ্ছে 210 এবং 242 হচ্ছে সুদ আর আসল। তাহলে শুধু যদি সুদের কথা বলে তাহলে সেক্ষেত্রে কত হবে 242 - 10, তো সেক্ষেত্রে শুধুমাত্র সুদ হয়ে যাবে কত না 32 টাকা। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি না 210 টাকা যেটা সেটা হচ্ছে কি না এটা হচ্ছে শুধুমাত্র আসল। ঠিক আছে, আর 32 টাকা যেটা সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে শুধুমাত্র সুদ। আর 242 টাকা যেটা এটার মধ্যে কি আছে না সুদ প্লাস আসল, দুটো জিনিসই এর মধ্যে আছে। এবং যেটা 11 স্কোয়ার বা যেটা 121 টাকা, এটা হচ্ছে কি না এটা হচ্ছে কিস্তি বা এক একটা কিস্তির কি হচ্ছে না মান। তাহলে দেখো এই কটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যদি কোনো অঙ্কের ক্ষেত্রে কিস্তি কত জানতে চায় তাহলে সেটাকে আমরা বলতে পারবো। যদি বলে যে সুদ আর আসল মিলে কত হবে সেটাও আমরা বলতে পারবো। যদি বলে যে সুদ কত হবে সেটাও বলতে পারবো, বা যদি বলে যে এই অঙ্কের ক্ষেত্রে আসল কত বা কত টাকা ধার নিয়েছিল সেটাও যদি জানতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটা বলতে পারবো। তাহলে এই কটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি অফ থাকে বা যদি ক্রস প্রশ্নে জানতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই কিন্তু তা বলে দিতে পারবো। তাহলে এই হচ্ছে কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে একদম বেসিক যে জিনিস। তো এর উপর বেস করে আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলোই করব, 2 বছরের জায়গায় 3 বছরও করব, এবং যেটা সুদ দিয়েছে সেটা বছরের পরিবর্তে যদি 6 মাস অন্তর যদি সুদ প্রদান করা হয় তাহলে সেই অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি। প্রথম যে অঙ্ক দেখো, অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে দুটি সমান বার্ষিক কিস্তিতে 2100 টাকা ফেরত দিতে হবে।
যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% হয় তবে প্রতিটি কিস্তি কত হবে? তাহলে এখানে দেখো একটা জিনিস, এটা হচ্ছে কি যে দুটি সমান কিস্তিতে দিতে হবে। এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা কি নেব না, রেট অফ ইন্টারেস্ট বা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না, সেটা দেওয়া আছে সুদের হার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না, প্রতিটা কিস্তি যেটা দিয়েছে চক্রবৃদ্ধি সুদের হার সেটা হচ্ছে কত দিয়েছে না 10% যদি হয়, 10% হলে তাহলে কিস্তি কত, 10% যদি সুদের হার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে করে নিতে হবে যে রেট অফ ইন্টারেস্ট কত না 10%, 10% মানে কি 10/100, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1/10, তার মানে কি 10 টাকায় হচ্ছে 1 টাকা সুদ প্রদান করতে হবে। তাহলে আমরা যেহেতু 2 বছরের ক্ষেত্রে বলেছি তাহলে প্রথম বছর হচ্ছে কত 10 টাকা আসল এবং সুদ সমেত তাকে কত ফেরত দিতে হবে না 11 টাকা ফেরত দিতে হবে। এবং যেহেতু 2 বছরের ক্ষেত্রে বলেছে তাহলে সে পরেরটার ক্ষেত্রে কত হবে না 10-এর বর্গ হবে, যেটা একদম শুরুতে বলেছি 10-এর বর্গ মানে কত সেটা হচ্ছে 100, এবং এক্ষেত্রে 11 বর্গ হবে বা 11 স্কোয়ার হবে, তো সেক্ষেত্রে কত হবে না 121 হবে। তাহলে এক্ষেত্রে দেখো এটা হচ্ছে আসল এবং এটা হচ্ছে কিস্তি। তো এক্ষেত্রে দেখো দুটো কিস্তি, একটা তো 21 টাকা আর একটা 121 টাকা, 11 টাকা আর 121 তো দুটো আলাদা হতে পারে না, দুটো কিস্তি সমান হবে। তাহলে কী হবে উপরেরটাকেও 121 করতে হবে, যে কারণে উপরেরটাকে আমি 11 গুণ করব। তো ডান দিকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে বাঁ দিকে যে ফিগার আছে তাকেও আমাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না, বাঁ দিকে যে ফিগার হচ্ছে সেটার ক্ষেত্রে কত হয়ে যাবে 11×10 110, এবং এখানে কত আছে না 100 আছে, তাহলে দুটো মিলিয়ে এক্ষেত্রে কত হয়ে যাবে না 210 টাকা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যেটা আছে সেটা কত 121 + 121, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 242 হচ্ছে। অঙ্কে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে দুটি সমান কিস্তিতে দিচ্ছে, সেটা হচ্ছে কত না 221 টাকা তাকে ফেরত দিতে হবে। তাহলে এখানে 2100 টাকা যেটা সেটা হচ্ছে কি না আসলের কথা বলেছে, তাহলে কিস্তির পরিমাণ কত হবে, তো কিস্তি আমাদের এখানে কত বেরিয়েছে না 121 টাকা বেরিয়েছে, আর আমাদের আসল এখানে কত বেরিয়েছে না 2100 টাকা। কিন্তু অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না 2100 টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আসল, আর আমাদের আসল বেরিয়েছে কত না 210 টাকা। তাহলে সেক্ষেত্রে এই আমাদের যেটা 210 টাকা সেটা হচ্ছে অঙ্কে হচ্ছে কত 2100 টাকা, তাহলে সেক্ষেত্রে কত গুণ হচ্ছে না 2100 / 210, আর আমাদের বের করতে হবে কিস্তি কত, তো কিস্তি আমাদের বেরিয়েছে কত 121, তাহলে 121 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 10 × 10 হবে, তাহলে 21 × 10, তো সেক্ষেত্রে আমাদের 21 নয় 121 × 10, তো সেক্ষেত্রে আমাদের উত্তর যেটা সেটা কত হবে না 1210 টাকা হয়ে যাবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিল যে 10 টাকা যদি সুদের হার 10% সুদের হারে 2 বছরে ফেরত দিতে হবে, আসল কত না 2100 টাকা। তাহলে আমরা যে ছকে আমরা করেছিলাম ঠিক একই রকম করলাম, প্রথমটা 10 ফেরত দিতে হবে 1 টাকা সমেত 11 টাকা, যেহেতু 2 বছরে তাহলে পরেরটা 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার হচ্ছে 10 10 100, আর 11 স্কোয়ার হচ্ছে 121, যেহেতু দুটো কিস্তিকে সমান করতে হবে তাহলে এটা যদি 121 হয় এটাও 121, তাকে 11 দিয়ে গুণ করলে বাঁদিকে ফিগারকেও 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 110 আর 100 আর 210, আর সুদ আসল মিলে কত হচ্ছে না দুটো কিস্তিতে 242 টাকা। তাহলে আমাদের বলেছে যে আসল নিয়েছে কত না 2100 টাকা ধার নিয়েছে, তাহলে প্রত্যেকটা কিস্তি কত হবে বলে আমাদের ক্ষেত্রে হচ্ছে আসল 210 টাকা হলে একটা কিস্তির মান হচ্ছে 121 টাকা, তাহলে সেক্ষেত্রে কত হবে না আমাদের 210 মানে 2100 টাকা, তাহলে এক কত গুণ না 2100/210 গুণিতক 121, তো সেক্ষেত্রে এক একটা কিস্তি কত হবে না 1210 টাকা। তো আরেকটা দেখো 2 বছরের কিস্তি নিয়ে অঙ্কটাতে কি বলছি যে দুটি সমান বার্ষিক কিস্তিতে 25,500 টাকা ফেরত দিতে হবে। তার মানে 25,500 টাকা হচ্ছে কি যে তিনি ধার নিয়েছিলেন ব্যক্তি, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 4% হয় তবে প্রতিটি কিস্তির মান কত হবে, আমাদের কিস্তির মান বের করতে বলেছে। তো এখানে ধার যেটা নিয়েছিল বা যেটা আসল সেটা হচ্ছে কত 25,500 টাকা। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে সুদের হার কত না, সুদের হার যেটা সেটা হচ্ছে কত না, সুদের হার যেখানে হচ্ছে কত না 4%, ঠিক আছে। তো 4% মানে কি 4/100, বা সেক্ষেত্রে কত হয়ে যাবে যে 1/25, তার মানে 25 টাকা যদি ধার নিয়ে থাকে তাহলে তাকে 1 টাকা সুদ দিতে হবে, তার তাকে ফেরত দিতে হবে কত না 25 আর 1 26 টাকা তাকে ফেরত দিতে হবে। তার মানে 25 টাকা যদি ধার নেয় তাহলে তাকে সুদ দিতে হবে কত না 1 টাকা সুদ দিয়ে তাকে ফেরত দিতে হবে কত না 26 টাকা দিতে হবে। 2 বছরের কথা বলেছে, তাহলে কি হবে না পরের বছর কি হবে না 25 স্কোয়ার হবে, তো 25 স্কোয়ার মানে কত না 625, ঠিক আছে। আর তাহলে 26কে আমরা স্কোয়ার করব, তো 26 যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 676 হবে, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখো যে দুটো কিস্তি আমাকে সমান করতে হবে, একটা 676 আর একটা 26 তো হতে পারে না,
তাহলে কী হবে না উপরে যে 26 আছে তাকেও 676 করতে হবে, তার মানে একে 26 দিয়ে গুণ করতে হবে, সঙ্গে সঙ্গে বাঁদিকে যে ফিগারটা আছে তাকেও আমাকে 26 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো কি হয়ে যাচ্ছে এক্ষেত্রে না এখানে হচ্ছে কত 625 আর এখানে 26 গুণিতক 25, তো সেটা কত হয়ে যাবে না 650 হয়ে যাবে। তাহলে 650 প্লাস এটা কত আসছে না 625, তারপরে দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1275 টাকা হচ্ছে আসল, ঠিক আছে। আর এখানে কিস্তি কত না 676 টাকা। এখানে একটা জিনিস দেখো যে আমাদের কি বের করতে বলেছে না এখানে যেটা বের করতে বলেছে যে তিনি কিস্তির মান কত, তার মানে এইটা বের করতে বলেছে। আর আমাদের কি দিয়েছে না আসল দিয়ে দিয়েছিল 25,500 টাকা। তার মানে এই যে পোর্শনটা যেটা প্রথম অঙ্কের ক্ষেত্রে আমি বের করেছি যে সুদ আর আসল মিলে কত হবে, ঠিক আছে, বা দুটো কিস্তির যোগফল কত, সেটা এক্ষেত্রে না করলেও হবে। তার কারণ কি আমাকে দিয়েছে কি আসল দিয়েছে, আমাকে জানতে চেয়েছে কি না কিস্তি জানতে চেয়েছে, সুতরাং এই পোর্শনটা যোগ আমাকে না করলেও হবে। তো এবার অঙ্কে আমরা চলে যাই, তো আমাদের আসল বেরিয়েছে কত না 1275 টাকা, কিন্তু আমাদের যেটা 1275 টাকা সেটা অঙ্কে দিয়েছে কত না 25,500 টাকা দিয়েছে। তাহলে সেটা এর কত গুণ না সেটাকে আমরা ভাগ করে দেবো, 1275 দিয়ে ভাগ করে দেব, এবং যেহেতু কিস্তির কথা জানতে চেয়েছে তো আমাদের কিস্তি বেরিয়েছে 676, তাহলে 676 সেক্ষেত্রে কত হবে এটাকে আমরা সমাধান করব, তাহলে সেক্ষেত্রে সরাসরি হয়ে যাবে 1275-এর ঠিক যদি দুগুণ করি তাহলে 2550 হবে, তাহলে 2 হবে এবং 0 20 হবে, তাহলে 676কে আমরা 20 দিয়ে গুণ করে দেবো, 0 হবে, 6 2 12 2 হাতে 1, 7 2 14 আর 1 15 5 হাতে 1, 6 2 12 আর 1 13। তো সেক্ষেত্রে এক একটা কিস্তি বা যেটা প্রশ্নে জানতে চেয়েছিল যে কিস্তির মান কত হবে, তো কিস্তির মান কত হবে না 13,520 টাকা। তাহলে বুঝতেই পারছো অঙ্ক একদমই সহজ, যেভাবেই হোক না কেন যেটুকু পোর্শন করতে বলেছে। আগের ক্ষেত্রে তোমাদেরকে দুটো করিয়ে দেখিয়েছিলাম, বা অনেকে তোমরা হয়তো এটার সঙ্গে এটা থেকে এটা বিয়োগ করে সুদও বের করে দেবে, অ্যাকচুয়ালি করার দরকার নেই। যেটুকু আমাকে দিয়েছে যে প্রশ্নে কি দিয়েছে আর কি বের করতে বলেছে, প্রশ্নে দিয়েছে কি যে আসল দিয়েছে বের করতে হবে কি না যেটা কিস্তি বের করতে হবে, তো কিস্তি তো এখানেই আছে, তো আসলও আমরা বের করে ফেলেছি, সুতরাং সুদ আর আসল মিলে কত বা সমস্ত কিস্তিগুলো যোগফল কত আমাদের বার না করলে হবে, বা শুধু সুদ কত হচ্ছে সেটা বার না করলে হবে। তাহলে আমাদের আসল বেরিয়ে গেছে 1275, কিস্তি বেরিয়েছে 676। এবার আমি অঙ্কের দিকে তাকাবো, কিস্তি নয় আমাদের আসল কত দিয়েছে না 25,500, তাহলে এর কত গুণ না বাই 1275, তাহলে 676-এর মান কত হবে গুণ করব, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল 13,520 টাকা। এবারে যে প্রশ্ন দেখো সেটা এসএসসি পরীক্ষায় এসেছিল, এসএসসি 2022-এ এসেছিল। অঙ্কটা কি দেখে নিচ্ছি, একজন ব্যক্তি কিছু টাকা ধার করে 3,025 টাকা করে দুটি সমান কিস্তিতে ফেরত দেয়। তার মানে 3,025 টাকা হচ্ছে কি না এক একটা কিস্তি, ঠিক আছে। তো বলছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% হয় তবে তিনি কত টাকা ধার করেছিলেন। তার মানে এক্ষেত্রে আসল যেটা সেটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেবো সেটা হচ্ছে কি যে সুদের হার কত না 10%। তাহলে সুদের হার যদি 10% হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা এটাকে করে নেব, 10 কত হবে 10/100, বা সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1/10, তার মানে 10 টাকায় সুদ প্রদান করতে হবে কত 1 টাকা সুদ প্রদান করতে হবে। তো দুটো কিস্তি বলেছে, তার মানে প্রথমবার যদি 10 টাকাতে তাকে ফেরত দিতে হবে কত 1 টাকা যোগ করে 11 টাকা দিতে হবে। পরের বারে যেহেতু 2 বছরে তাহলে কী হবে না পরেরটা হচ্ছে 10 স্কোয়ার, আর এক্ষেত্রে কত হয়ে যাবে না 11 স্কোয়ার হয়ে যাবে। তো 11 স্কোয়ার হচ্ছে কত না 121, তাহলে এটাকেও 11 স্কোয়ার করতে গেলে কী করতে হবে দুটো কিস্তি সমান করতে হবে, একে 11 দিয়ে গুণ করতে হবে এবং এ পাশেও 11 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের আসল কত হয়ে যাচ্ছে না 11 গুণিতক 10, তো কত হচ্ছে না 110, ঠিক আছে। এটা কত হয়ে যাচ্ছে এটা হচ্ছে 110, এবং এটা কত আছে 10 স্কোয়ার মানে কত না 100, তাহলে দুটো মিলে কত হয়ে যাচ্ছে না 210 হচ্ছে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমাদের এই 111 স্কোয়ার মানে কত না 121 টাকা। এখানে পুরোটাকে আমরা এপাশে করব না, তার কারণ কি আমাদের যে অঙ্কে বলেছে সেটা কি বলেছে যে 3,025 টাকার হচ্ছে কিস্তি, তার মানে এই কিস্তির কথা বলেছে, কিস্তি এখানে দিয়ে দিয়েছে, আমাকে জানতে চেয়েছে যে আসল কত। তো আমাদের আসল কত বেরিয়েছে না 210 টাকা হচ্ছে আসল, সেখানে এক একটা কিস্তির মান কত না 121 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিই যে সেটা কত 3,025 টাকা যদি কিস্তি হয়, কিন্তু আমাদের কিস্তি কত বেরিয়েছে না 121 টাকা। তাহলে 3,025 টাকাকে আমরা কি করব না 121 দিয়ে আমরা ভাগ করব, এবং আমাদের জানতে চেয়েছে কি যে আসল কত, তো আসল আমাদের বেরিয়েছে কত 210, তাহলে এক্ষেত্রে আসল কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা 210 দিয়ে আমরা গুণ করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কত না
12 দিয়ে আছে, তাহলে 12 দিয়ে করলে এক্ষেত্রে কত হচ্ছে না 12 দুয়ে 24, তাহলে 25ই হবে। ঠিক আছে, এটা কত হবে 1 5 5, তো সরাসরি কত হবে 25 হবে। তাহলে 25 দিয়ে সরাসরি আমরা গুণ করব, সরাসরি কত হবে 0 হবে, 25 একে 25, 2 থাকবে, 25 দিয়ে 50 আর 2 52। তার মানে সেক্ষেত্রে আমাদের যেটা আসল এই অঙ্কের ক্ষেত্রে বের করতে বলেছিল সেটা হচ্ছে কত 5250 টাকা। ঠিক আছে, তাহলে দেখো যে পোর্শনটা আমাদের দরকার নেই সেটা কিন্তু আমরা করলাম না, আগের অঙ্কের ক্ষেত্রেও তাই। তার কারণ কি, এই অঙ্কের ক্ষেত্রে আমাকে যেটা কিস্তি সেটা দিয়ে দিয়েছে, সেই কিস্তিটা কত বলেছি না 3025 টাকা, এবং আমাদের বের করতে বলেছে কি যে আসলটা হচ্ছে কত। তাহলে সেক্ষেত্রে আমরা যেটুকু বলেছে সেইটুকুই আমরা বের করলাম, যে কিস্তি আমাদের 121 জায়গায় দিয়েছে 3025, তাহলে সেটা কত গুণ না 3025 বাই 121, আর আসল কত বলে আমাদের আসল বেরিয়েছে 210, তাহলে 210-এর মান কত হবে গুণিতক 210, তো সরাসরি আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর বা যেটা জানতে চেয়েছিল যে কত টাকা ধার করেছিলেন না সেটা হচ্ছে কত না 5250 টাকা। এবারের অঙ্ক, এটা এসএসসি পরীক্ষায় এসেছিল, অঙ্কটা দেখে নিই। বলছি একটি ঋণ মানে লোন আর কি, একটি ঋণ দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% হয় এবং প্রতিটি কিস্তি 6897 টাকা হয়, তবে মোট কত টাকা সুদ দিতে হবে। তো এক্ষেত্রে কি বলেছে যে সুদ কত সেটা আমাকে বের করতে হবে, 2 বছরের টোটাল সুদ আমাকে কত দিতে হবে সেটা বের করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো যে সুদের হার আমাদের প্রথমে নিতে হবে, সেটা হচ্ছে কত না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 10%, আর 10% মানে 10/100, বা এটাকে আমরা বলতে পারি কত না 1/10। তাহলে যেহেতু 2 বছরের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কী হবে না 10 টাকায় আমাকে কত ফেরত দিতে হবে 11 টাকা ফেরত দিতে হবে, এবং দ্বিতীয় বছর কি হবে না 10-এর বর্গ, তার মানে সেক্ষেত্রে কত হবে 100 হবে, এবং 11-র বর্গ বা স্কোয়ার করতে হবে, সেক্ষেত্রে কত হবে 121 হবে। তার মানে দুটো কিস্তিকে আমাকে সমান করতে হবে, একটা যদি 21 হয় তাহলে উপরেটাকে 121 করতে গেলে 11 দিয়ে গুণ করতে হবে, সঙ্গে সঙ্গে বাঁ দিকেও 11 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 11 আর 10 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 110, আর এখানে কত আছে 100 আছে, তাহলে দুটোকে করলে কত হবে না 210, আর এক্ষেত্রে কত হবে না 121 প্লাস 121, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 242। তো এক্ষেত্রে আমরা দুটো বের করলাম, তার কারণ কি না এই প্রশ্নের ক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে সুদ কত দিতে হয়েছে। তো সুদ যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে আসলের সঙ্গে সঙ্গে সুদ আসলেও আমাকে বের করতে হবে, তবে আমরা বিয়োগ করলে তবে তো সুদটা আমরা পাবো, তাই না। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, তাহলে সুদ কত হবে না 242 থেকে 210 আমরা বাদ দেবো, তাহলে সেক্ষেত্রে সুদ শুধুমাত্র সেটা কত হচ্ছে না 32 টাকা। ঠিক আছে, আর এক্ষেত্রে কিস্তি কত না 121 টাকা, আর শুধু সুদ কত বেরিয়েছে না 32 টাকা। আমাদের এখানে কিস্তির কথা বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 6897 টাকা, 6897, কিন্তু আমাদের যে কিস্তি বেরিয়েছে সেটা হচ্ছে কত না 121 টাকা। তাহলে 121 টাকার কত গুণ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না 121 দিয়ে ভাগ করে দেবো, এবং যেহেতু প্রশ্নে বলেছে সুদ কত আমাকে বের করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে সুদ আমাদের যদি 32 টাকা বেরিয়েছে তাহলে 32 দিয়ে গুণ করে দেবো, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু বা মান বা উত্তর আমাদের বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো, উপরে সরাসরি তো কেটে যাবে, একসাথে 7, তার মানে ডান দিকে 7 হবে, 12 5 60, 12 6 72, তো 60 তার মানে 5ই হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে না 57, সরাসরি কাটলে 57 হবে। এবার 57কে সরাসরি আমার 32 দিয়ে করবো, 57 2-এ কত হবে 114, হাতে 11, 57 3-এ কত হবে না 171 আর 11, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 182। তার মানে এক্ষেত্রে যেটা বলেছিল যে টোটাল সুদ আমাকে কত প্রদান করা হচ্ছে, বা এই অঙ্কের ক্ষেত্রে সুদ কত হবে 2 বছরে, সেটা হচ্ছে কত না 1824 টাকা। তাহলে বুঝতেই পারছো যে যেখানে যতটুকু দরকার আমাদের মধ্যে, আমরা প্রথমেই একদম শুরুতে বলেছিলাম যে আসল বের করতে গেলে আমরা করতে পারবো, যদি কিস্তি কত বলে সেটাও বের করতে পারবো, যদি সুদ আর আসল মিলে বলে সেটাও বের করতে পারবো, বা যদি সুদ কত হয়েছে সেটাও আমরা বের করতে পারবো। যেমন এই অঙ্কের ক্ষেত্রে জানতে চেয়েছিল সুদ কত, বলে আমাদের বেরিয়েছে 32 টাকা, তো অঙ্কের ক্ষেত্রে কত হবে না আমাদের কিস্তি 121-এর পরিবর্তে 6897, তাহলে সেক্ষেত্রে 32 টাকার মান কত হবে না 6897 বাই 121 গুণিতক 32, তো সেক্ষেত্রে আমাদের টোটাল যে সুদের কথা জানতে চেয়েছিল সেটা কত হচ্ছে না 1824 টাকা। এবারের অঙ্ক দেখো কি বলছে যে 8925 টাকার ঋণ দুটি সমান কিস্তিতে ফেরত দিতে হবে। তার মানে এখানে 8925 টাকা যেটা সেটা হচ্ছে কি যে আসল বা এই টাকাটাই ধার নেওয়া হয়েছিল। তো বলছে 2 বছরে দুটো কিস্তিতে দিতে হবে, কিন্তু বার্ষিক 8% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ হলে প্রতিটি কিস্তি কত। তার মানে এক্ষেত্রে যেটা তোমাদেরকে বলেছিলাম যে 6 মাস অন্তর, অর্ধবার্ষিক যদি হয় তার মানে কি 6 মাস অন্তর সুদ ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা বা সাধারণভাবে যে অঙ্কগুলো সেটা হচ্ছে কি যে ইয়ারলি যেটা প্রদান করা হয়
তো এই অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে বার্ষিক 8% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি হয় তাহলে প্রতিটা কিস্তি কত হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিস্তি আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস প্রথমে বলে দিই যে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা হচ্ছে কত না 8% যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। তাহলে কোনো একটা টাকা সেটা যদি ধরো আমি 100 টাকা কারোর কাছে ধার নিয়েছি এবং যদি বলে যে আমাকে আমার সুদের হার কত 8%, তার মানে 1 বছর পরে তাকে কী দেবো 100 টাকা তো আসল দেবো প্লাস 8 টাকা তাকে সুদ দেবো 108 টাকা। কিন্তু যদি বলে যে আমাকে 6 মাস অন্তর দেবে, তো 6 মাস অন্তর দিলে আমি কি কত দেবো 8 টাকা কি সুদ দেবো? 8 টাকা তো সুদ দেবোই না, তাই না? তাহলে সেক্ষেত্রে কত দেবো না 8 টাকার যেহেতু 12 মাসের জায়গায় 6 মাসে দিচ্ছি তাহলে সুদটাও আমাকে অর্ধেক করে দেবো। তো 8 টাকা জায়গায় কত দেবো না তাকে 2 দিয়ে ভাগ করে আমি 4 টাকাই দেবো। তো ঠিক তেমনি এটা যদি অর্ধবার্ষিক বলেছে তাহলে সেক্ষেত্রে সুদের হার কত হবে 2 দিয়ে ভাগ করে দেবো। তার মানে সেক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হবে না 4% হবে, ঠিক আছে। সরাসরি আমরা করব যে এটা তো 12 মাসের জন্য দিচ্ছি বা বছরের জন্য, যদি 6 মাস অন্তর দিই তাহলে বছরে 2 বার, তাহলে সেক্ষেত্রে কত হবে সুদের হার 2 দিয়ে ভাগ করব। তো সেক্ষেত্রে সুদের হার আমাদের কত হয়ে যাবে অর্ধবার্ষিক হলে 4%। আর 4% মানে কি 4/100 বা এটাকে আমরা কি বলবো যে 1/25। তার মানে 25 টাকায় তাকে কী করতে হবে 1 টাকা সুদ প্রদান করতে হবে। দুটো কিস্তি, তো দুটো কিস্তি হলে প্রথমটা কত হবে 25 টাকায় তাকে দিতে হবে কত 26 টাকা, এবং যদি দ্বিতীয়বারে সেটা কত হবে না 25-এর স্কোয়ার হবে। তো 25-এর স্কোয়ার মানে কি 625, আর 26-এর স্কোয়ার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 676। 2 বছরের কথা এক্ষেত্রে বলা আছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে দুটো কিস্তিকে সমান করতে হবে। তাহলে দুটো কিস্তিকে সমান মানে কি এটাকেও যদি 676 করি তাহলে সেক্ষেত্রে 26 গুণ করতে হবে, এবং বাঁ দিকে যে ফিগারটা আছে সেটাকেও আমাকে কি করতে হবে 26 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে যেটা আছে দেখো বাঁ দিকে যেটা আছে টোটাল কত হয়ে যাচ্ছে না 26 আর 25 কত হয়ে যাবে না 650। এটা হচ্ছে কত 650, এবং যেটা আছে সেটা হচ্ছে কত না 625। তাহলে দুটোকে যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1275। এই 1275 হচ্ছে কি যে আসল। আর এক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে কিস্তি কত বেরিয়েছে আমাদের না 676 টাকা বেরিয়েছে। অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে আসল যেটা সেটা হচ্ছে 8,925 টাকা। আমাদের আসল কত বেরিয়েছে না 1275 বেরিয়েছে, এবং এক একটা কিস্তি কত বেরিয়েছে না 676 বেরিয়েছে। কিন্তু অঙ্কে যেটা দেওয়া আছে সেখানে হচ্ছে কত আসল কত না 8,925। তাহলে অঙ্কে যেটা দেওয়া আছে যে 8,925 টাকা এটাই হচ্ছে আসল, কিন্তু আমাদের আসল কত বেরিয়েছে না 1275। তাহলে 1275-এর কত গুণ না 1275 দিয়ে আমরা ভাগ করে দেবো, এবং যেহেতু কিস্তির কথা জানতে চেয়েছে তো আমাদের কিস্তি বেরিয়েছে 676। তাহলে সেই 676টা কত হবে তাহলে 676 দিয়ে আমরা সরাসরি গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো কত আছে না এখানে 12 7 84, আর এখানে কত হবে না 7 5 35। তার মানে সেক্ষেত্রে সরাসরি 7 দিয়েই কাটবে, ঠিক আছে। 7 দিয়ে কাটলে আমরা 7 দিয়ে সরাসরি একে গুণ করবো 7 6 42 4, 7 7 49 4 53 হাতে 5, 7 6 42 আর 5-এ কত হয়ে যাচ্ছে না 47। তার মানে এক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল আমাকে যে কিস্তি কত হবে না কিস্তি যেটা হবে সেটা হচ্ছে কত না 4,732 টাকা। তাহলে বুঝতেই পারছো এটাও এসএসসিতে এসেছিলো। তো এক্ষেত্রে যেটা জানতে চেয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে সুদ কত জানতে চাইছে, কোনো ক্ষেত্রে আসল কত জানতে চাইছে, আর এই অঙ্কের ক্ষেত্রে কি জানতে চাইলো যে এক একটা কিস্তির মান কত হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি যেটা বললাম এটার ক্ষেত্রে সলভ করার দরকার নেই। তার কারণটা কি না এক্ষেত্রে আসল আমাকে বের করতে হবে। অঙ্কে দিয়েছে আসল দিয়েছে আর বের করতে বলেছে কিস্তি কত, সুতরাং সুদ আর আসল এটা বের করলেও হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে আসল বেরিয়েছিল 1275, কিন্তু অঙ্কে দেওয়া আছে আসল কত 8,925। তাহলে সেক্ষেত্রে এর কত গুণ না 1275। তাহলে যেহেতু কিস্তি জানতে চেয়েছে তাহলে কিস্তি 676 জায়গায় কত হবে, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 4,732 টাকা। এবারের অঙ্ক দেখো 2 বছরে নয় 3 বছরে বা 3টি বার্ষিক কিস্তিতে প্রদান করা হচ্ছে, যেটা তোমরা জানতে চেয়েছিলে। তো অঙ্কটা প্রথমে দেখে নিই কী বলছে যে 45,500 টাকা 3টি সমান বার্ষিক কিস্তিতে ফেরত দিতে হবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 20% হলে প্রতিটি কিস্তি কত বা কিস্তির মান কত। তাহলে এক্ষেত্রে আমাদের কিস্তি জানতে চেয়েছে, এবং এখানে টাকা কি হয়েছে না 45,500 টাকা ধার নেওয়া হয়েছিল। তো এখানে কি দিয়েছে না সুদের হার যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না 20%। তাহলে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে কত না 20%, আর 20% মানে কত হচ্ছে না 20/100, বা সেক্ষেত্রে কত হয়ে যাবে যে 1/5, ঠিক আছে। তার মানে 5 টাকা যদি আসল হয় তাকে সুদ কত দিতে হবে 1 টাকা দিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে 5 টাকা হলে তাকে ফেরত দিতে হবে কত না 6 টাকা দিতে হবে প্রথম বছরে,
দ্বিতীয় বছরে কি হবে, 5-এর বর্গ হবে বা 5-এর স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে, 25 হবে, সঙ্গে সঙ্গে 6-এর যে বর্গ সেটা কত হয়ে যাবে না 36 হয়ে যাবে। ঠিক আছে, এবার তৃতীয় বছরে কি হবে না 5-এর কিউব হবে, তার মানে 5 5 25, 5-এ কত হয়ে যাবে 125 হবে। আর এক্ষেত্রে কী হবে না 6-এর কিউব হবে, 6 6 36, 6-এ কত হয়ে যাবে না 216 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা যখন 2 বছরে করেছিলাম তাহলে এক্ষেত্রে পাওয়ার এরকমই হচ্ছে, প্রথমটা হচ্ছে 5-এর পাওয়ার 1, দ্বিতীয় বছরে 5-এর পাওয়ার 2, তৃতীয় বছরে 5-এর পাওয়ার 3। ঠিক তেমনি ডান দিকে যে ফিগারটা সেটাও 6-এর পাওয়ার 1, 6-এর পাওয়ার 2 এবং 6-এর পাওয়ার 3। তার মানে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কিস্তি, তার মানে কি 216 টাকা হচ্ছে কিস্তি। তো কিস্তি তো এইভাবে 3টে কিস্তি তো আলাদা হতে পারে না, 3টে কিস্তি কী হবে, সমান হবে। তার মানে প্রত্যেকটা কিস্তিকে আমাকে কী করতে হবে, 216ই বানাতে হবে। তাহলে 216কে যদি বানাতে হবে তাহলে সেক্ষেত্রে কী হবে না 36কে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, এবং 6কে আমাকে কত দিয়ে গুণ করতে হবে না 36 দিয়ে গুণ করতে হবে। তাহলে 36কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এক্ষেত্রে 25কেও 6 দিয়ে গুণ করতে হবে, আর 6কে 36 দিয়ে গুণ করলে এক্ষেত্রে 5কেও কী করতে হবে না 36 দিয়ে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সলভ করে নিই। তাহলে সেটা হচ্ছে কত, দেখো যে এটা হচ্ছে কত না 125, ঠিক আছে, আর এখানে 25 6-এ এটা কত হয়ে যাচ্ছে না 150, আর এক্ষেত্রে কত হচ্ছে না 36 5-এ 6 5-এ 30, আর 5 3-এ 15 3-এ 18, তো এক্ষেত্রে কত হচ্ছে 180। তো টোটাল করলে কত হবে 5 আর 2 10 5 15 5 হাতে 1, তো সেক্ষেত্রে কত হয়েছে 455 টাকা হচ্ছে কত না আসল, আর কিস্তি যেটা সেটা হচ্ছে কত না 216 টাকা। এটাকে যোগ করার দরকার নেই, তার কারণ কি না অঙ্কে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি জানতে চেয়েছে যে প্রতিটা কিস্তি কত, এবং আসল বলে দিয়েছে কত না 45,500 টাকা। তাহলে কিস্তি এ টোটাল আসল দিয়েছে, আমাকে জানতে দিয়েছে কী হবে কিস্তি কত, সুতরাং সুদ আর আসল কত বা শুধুমাত্র সুদ কত সেটা আমাদের বের করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের যেটা আসল বেরিয়েছে সেটা হচ্ছে কত 455, কিন্তু অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না 45,500। তাহলে 45,500 যেটা আছে সেটা অঙ্কে, কিন্তু আমাদের আসল বেরিয়েছে কত 455, তাহলে কত গুণ না 455 দিয়ে আমরা ভাগ করে দেব, এবং যেহেতু কিস্তি কত জানতে চেয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের কিস্তি যেহেতু 216, তাহলে 216 দিয়ে আমরা সরাসরি গুণ করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 455 মানে কত, সরাসরি 1 0 0 100 হবে, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 21,600 টাকা হচ্ছে এক একটা কিস্তি হবে। 3টে কিস্তিতে দেবে এবং এক একটা কিস্তির মান কত না 21,600 টাকা। তাহলে বুঝতেই পারছো যে দুটো কিস্তিতে প্রদান করলে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি, 3টে কিস্তিতে যদি হয় তাহলে সে অঙ্কও কিন্তু কঠিন নয়, খুবই সোজা। সেটা হচ্ছে কি যে যখন এই ফিগারগুলো হবে 5-এর জায়গায় 6 টাকা ফেরত দিতে হবে, 5 টাকা মানে কি 5 টাকায় 1 টাকা সুদ দিতে হবে, তো 6 টাকা ফেরত দিতে হবে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে 5-এর স্কোয়ার 6-এর স্কোয়ার, আর তৃতীয় বছর যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে 5-এর কিউব, এবং এটা কত হবে না 6-এর কিউব হবে। এবং যেহেতু বার্ষিক সুদ কিস্তি সবগুলোই সমান হবে, তাহলে এক্ষেত্রে কী হবে লাস্টে যে 216 টাকা কিস্তি হয়েছে এই দ্বিতীয় বছর এবং প্রথম বছরে, এটাকে সবগুলোকে আমাকে কী করতে হবে না 216তেই নিয়ে যেতে হবে। তো 216তে মানে 36কে 6 দিয়ে গুণ করতে হবে, আর 6কে 34 দিয়ে গুণ করতে হবে। তারপর এটা 6-এর পাওয়ার 1, তো 6-এর পাওয়ার 2 দিয়ে গুণ করতে হবে, এটা 6-এর পাওয়ার 2 মানে 6-এর পাওয়ার 1 দিয়ে গুণ করতে হবে। ডান দিকে যেটা দিয়ে গুণ করব বাঁ দিকেও ঠিক একই ফিগার দিয়ে আমরা গুণ করব, এবং এখানে দেখলাম কত যে আসল যেটা হয়েছে সেটা হচ্ছে 455, আমাদের অঙ্কে দেওয়া আছে 45,500, তার মানে কি আমাদের যা বেরিয়েছে তার ঠিক 100 গুণ বা 100 টাইমস। তাহলে আমাদের যে কিস্তি বেরিয়েছে 216 টাকা তার ঠিক 100 টাইমস হবে বা 100 গুণ হবে, এবং সেক্ষেত্রে কিস্তির মান কত হবে না 21,600 টাকা। আর একটা 3টে কিস্তি নিয়ে অঙ্ক দেখো, এটাও করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধে হবে। অঙ্কটাতে কি বলছে যে 25,220 টাকা 3টি সমান বার্ষিক কিস্তিতে ফেরত দিতে হবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে প্রতিটি কিস্তি কত। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো যে এখানে যে বার্ষিক সুদের হার দিয়েছে সেটা হচ্ছে কত না 5% দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে কত না 5%। তো 5% মানে কি না 5/100, বা এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কত না 1/20। তার মানে 20 টাকায় আমাকে কি করতে হবে না 1 টাকা সুদ প্রদান করতে হবে। 3 বছরের ক্ষেত্রে বলেছে, তাহলে সেক্ষেত্রে কত হবে না প্রথমে যদি 20 টাকা নেয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে প্রথম বছর 21 টাকা, দ্বিতীয় বছর 20-এর স্কোয়ার, তার মানে সেক্ষেত্রে কত হবে না 400, আর এক্ষেত্রে কত দিতে হবে না 21-এর বর্গ, তো সেক্ষেত্রে কত হবে না 441 হবে। আর তৃতীয় বছর হবে কত না 20-এর কিউব হবে, তার মানে সেক্ষেত্রে কত হবে 8-এর পরে 3টে শূন্য, আর এক্ষেত্রে কত হবে না 9,261। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে প্রথম পরপর 3টে বছরের আমাদের করলাম
প্রথম বছরে 5% মানে 1/20, ঠিক আছে। তার মানে 20 টাকায় 1 টাকা সুদ দিতে হবে, 20 টাকায় 21 টাকা দিতে হচ্ছে। দ্বিতীয় বছরে 20 বর্গ বা স্কোয়ার 400, তো 21-এর স্কোয়ার কত হচ্ছে না 441। আর তৃতীয় বছর 20 কিউব হবে, ঠিক আছে। 20 কিউব মানে কি 2 2 4 2 8, 1 জায়গায় 3টে শূন্য। আর এক্ষেত্রে কী হবে না 21-এর কিউব হবে, তার মানে 21 21 441 গুণিতক 21, তো সেক্ষেত্রে কত হবে না 9261। তো আমাদের যেটা অঙ্কে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে প্রতিটা কিস্তি কত। আমাদের কিস্তি তো বেরিয়ে গেছে, আমাদের কিস্তি কত বেরিয়েছে না 9261, কিন্তু 9261 প্রতিটা কিস্তি কিন্তু সমান নেই। তো প্রতিটা কিস্তি সমান করতে গেলে কি করতে হবে না এখানে যেটা আছে সেটাকে কত করতে হবে 21 দিয়ে গুণ করতে হবে, আর উপরে যেটা আছে তাকে কত দিয়ে গুণ করতে হবে না 441 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তার কারণ কি এটাতে 21-এর পাওয়ার 1, তাহলে এটা হচ্ছে 21-এর পাওয়ার 3, তাহলে একে 21-এর স্কোয়ার দিয়ে আমাকে গুণ করতে হবে। আর এটা যদি 21-এর স্কোয়ার, তাকে 21-এর কিউব করতে গেলে শুধু 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবারে যদি 421-কে 21 দিয়ে করি, তাহলে এখানে 400-কেও কত দিয়ে করতে হবে না 21 দিয়ে গুণ করতে হবে। আর এখানে যদি 21-কে 441 দিয়ে গুণ করেছি, তাহলে এক্ষেত্রে যেটা 20 আছে তাকেও কত করতে হবে না 441 দিয়ে গুণ করতে হবে। আমাদের যেটা অঙ্কে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি 45,500 টাকা হচ্ছে আসল। এখানে আসল যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 45,500 টাকা। তার মানে এক্ষেত্রে দেখো আমরা শুধুমাত্র আসলটাকে বের করব, এপারে পোর্শনটাকে বের করার দরকার নেই। আর আমাদের প্রিন্স যেটা কি আছে না কিস্তি তো আমাদের 9261 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা এটা দেখে নিই এটা কত বেরিয়েছে। দেখো না এখানে হবে 0 2 8 8, আর এটার ক্ষেত্রে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে 2টো শূন্য হবে, আর 4 একে 4 4 2 8, আর এটা যেটা আছে সরাসরি সেটা হচ্ছে কত না 8000। তাহলে তিনটেকে আমরা যোগ করে নেব, দুটোকে যোগ করলে কত হবে না 20, 8 4 12, 2 হাতে 1, 8 3 24, আর 1 25। তার মানে এক্ষেত্রে আমাদের যেটা আসল বেরিয়েছে সেটা হচ্ছে কত না 25,220 টাকা, এবং কিস্তি বেরিয়েছে কত না 9261 টাকা। তো অঙ্কে যেটা জানতে চেয়েছে যে কিস্তির মান কত, আর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 25,200 টাকা, তাই না। এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 25,200 টাকা। এখানে লিখলাম 45,500 নয়, এটা হচ্ছে কত না 25,200 টাকা, 25,200 টাকা। যে আসল যেটা এই অঙ্কের ক্ষেত্রে দিয়েছে 25,200, আর আমাদেরও যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না 25,200। তার মানে আমাদের যে অঙ্কের ক্ষেত্রে যেটা বেরিয়েছে এবং প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত দুটো একই বেরিয়ে গেছে। তার মানে আমাদের যেটা কি বেরিয়েছে না যেটা কিস্তি বেরিয়েছে 9261, তাহলে এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে তাহলে উত্তর কত হয়ে যাবে না 9261 আমাদের উত্তর হয়ে যাবে। তার কারণ কি এর আগের অঙ্কের পর্যন্ত আমরা কি দেখেছিলাম না যে আসল বেরিয়েছে সেটার সঙ্গে অঙ্কে যে আসল দিয়েছে সেটা কত গুণ আমরা দেখেছিলাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আসল বেরিয়েছে 25,220 টাকা, ঠিক আছে 25,220 টাকা, আর অঙ্কে যেটা দেওয়া আছে সেটাও 25,220 টাকা। তার মানে আমাদের যা বেরিয়েছে সেটা একই, সুতরাং আমাদের যা কিস্তি বেরিয়েছে 9261 সেটাই হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তো সেক্ষেত্রে আমাদের যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কত যে সুদের হার হলে প্রতিটা কিস্তি কত না সেটা হচ্ছে 9261। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 3টে কিস্তি 3 বছরে বা 3টে কিস্তিতে প্রদান, এর আগের অঙ্কের ক্ষেত্রেও তাই। সুতরাং তোমরা যেটা জানতে চেয়েছিলে 2 বছরের পরিবর্তে যদি 3 বছর হয় তাহলে সেক্ষেত্রে কী হবে একদমই সোজা। প্রথমটার ক্ষেত্রে পাওয়ার 1, দ্বিতীয় বছরের ক্ষেত্রে পাওয়ার 2, এবং তৃতীয় বছরের ক্ষেত্রে কী হবে না পাওয়ার 3 হবে। এবং ডান দিকে যেটা আছে নিচে যে কিস্তিটা হবে সেটা কিন্তু তার আগের এবং আগের বছরের সঙ্গে কিস্তি কী করতে হবে না সমান করতে হবে, যাতে তৃতীয় বছরের কিস্তির সঙ্গে আগের দুটো বছরের কিস্তি যেন কী হয় না সমান হয়। তার কারণ দেখো যে কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে কী হবে না প্রতিটা কিস্তি কিন্তু কী হতে হবে না সমান হতে হবে। সেই কারণে আমরা বাকি যে দুটো কিস্তি আছে সেটাকেও আমরা তৃতীয় বছরের কিস্তির সঙ্গে সেটা কিন্তু আমরা সমান করব, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজে হয়ে যাবে। তাহলে আজকের অঙ্কের ক্ষেত্রে দেখতে পেলে যে 2 বছরের কিস্তির পরিবর্তে যদি 3 বছরের কিস্তি হয় তাহলে সেটা কিভাবে করতে হবে, বা যদি বার্ষিক সুদের হারের পরিবর্তে যদি অর্ধবার্ষিক সুদের হার হয় সেটাও তোমাদের করে দেখালাম। এছাড়া একদম শুরুতে যেটা যে আসল যদি জানতে চাই সেটাও বলতে পারবো, কিস্তি জানতে চাইলে সেটাও বলতে পারবো, সুদ আর আসল চাইলে সেটাও বলতে পারবো, আর শুধু যদি সুদ কত সেটাও আমরা বলতে পারবো। এই কটার মধ্যে যে কোনো একটা যদি আমাদের জানতে চায় প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই কিন্তু করে ফেলতে পারবো। আজকেই সেটা তোমাদেরকে করে দেখালাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো হলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা জানিয়ে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন যারা ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে এই ধরনের ভিডিও তোমরাও নিয়মিত পেতে থাকবে।
তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে।